হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা তাপের ঘটনাসমূহ এর তৃতীয় পার্ট অর্থাৎ গ্যাসের প্রসারণ এটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি কঠিন পদার্থের প্রসারণ এবং তরল পদার্থের প্রসারণের উপর ভিডিও আপলোড করেছি। তোমরা না দেখে থাকলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। যাই হোক, এইখানে আমরা মূলত গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। তো গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটি পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড দেওয়া থাকবে, এই পাসওয়ার্ডটি এই ভিডিওরই কোনো একটি অংশে আমি উল্লেখ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, তো দেখো তাহলে শুরু করি গ্যাসের প্রসারণ। তো আমরা দেখেছি যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ হয়, তরলের প্রসারণ হয়, অবভিয়াসলি গ্যাসেরও প্রসারণ হয়। এবং কঠিন এবং তরলের প্রসারণের তুলনায় গ্যাসের প্রসারণ অনেক বেশি হয়, এটাও আমরা অনেকবার আলোচনা করেছি। তো কঠিনের তুলনায় তরলের 10 গুণ, কঠিনের তুলনায় গ্যাসের প্রসারণ মোটামুটিভাবে 100 গুণ এরকম বলা যেতে পারে। তো এখন দেখো গ্যাসের প্রসারণ যে হয় এরকম অনেক কমন এক্সপিরিয়েন্স, কমন উদাহরণ তোমরা দেখে থাকবে যে গরমের দিনে তোমরা দেখে প্রায়ই লক্ষ্য করে থাকবে যে সাইকেলের টায়ার ফেটে যায়। কেন এরকম হয়? তো ধরো গরমের দিনে এমনিতেই অ্যাটমসফিয়ার, বাইরের পরিবেশের তাপমাত্রা বেশি থাকে। তো এবার যখন সাইকেল চালানো হয় তখন রাস্তার সঙ্গে সাইকেলের টায়ারের ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে টায়ারের ভেতরে বাতাসের চাপ বৃদ্ধি পায়, বাতাস প্রসারিত হতে চায়, ফলে টায়ারের উপর চাপ পড়ে। এখন টায়ারের কোনো অংশ যদি দুর্বল থাকে তাহলে সেই অংশে ফেটে যায়, তোমরা এরকম দেখে থাকবে। যাই হোক, তারপর মনে করো একটি বেলুনকে তুমি যদি জ্বলন্ত উনুনের কাছে নিয়ে যাও বা খুব চড়া রোদে যদি রেখে দাও তাহলেও কিন্তু ওটা ফেটে যাবে। কি হচ্ছে? তাপ শোষণ করে গ্যাস প্রসারিত হতে যাচ্ছে, বেলুনের গায়ে চাপ বেড়ে যাচ্ছে, বেলুন চাপ সহ্য করতে না পেরে ফেটে যাচ্ছে। একই রকমভাবে ধরো গরম রুটি ফুলে ওঠে, এটা অনেকটা গ্যাসের প্রসারণ, মোটামুটি একই ধরনের ঘটনা, যাক সেখানে একটু ডিফারেন্স আছে। তো এরকম গ্যাসের প্রসারণের অনেক কমন এক্সপিরিয়েন্স তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে দেখে থাকতে পারো। তো গ্যাসের যে সত্যিকারই প্রসারণ হয় তোমরাও একটি সহজ এক্সপেরিমেন্টের সাহায্যে করে দেখতে পারো। তো চলো আমরা একটি 1 মিনিটের এক্সপেরিমেন্ট দেখে নিই। তো দেখো এই হলো আমাদের এক্সপেরিমেন্টের সেটআপ। এখানে এই কাচের শিশির মধ্যে এখানে এই কলমের রিফিলটি ঢোকানো আছে এবং এখানে মাঝখানে একটু জলবিন্দু রয়েছে। এখানে ওই আলতার জলই আগের মতোই আমরা আগের ভিডিওতে যে দেখেছি। তো এখানে এই জায়গাটুকুর মধ্যে বাতাস রয়েছে। তো তোমরা নোটিস করো যে যখনই এখানে আমি গরম জল ঢেলে দেব কি হচ্ছে, ভালো করে নোটিস করো তোমরা। দেখো যে গরম জল দেওয়া মাত্রই এখানে এই জলবিন্দুটি বাইরে বেরিয়ে গেল। এখন স্লো মোশনে করে দিচ্ছি একটু, তোমরা দেখো জল বেরিয়ে গেল বাইরে। তো এখানে তোমরা একটা জিনিস নোটিস করেছো নিশ্চয়ই যে দেখো তরলের প্রসারণের ক্ষেত্রে এটি খুব ধীর গতিতে বৃদ্ধি পেত, কিন্তু গ্যাসের প্রসারণের ক্ষেত্রে এটি খুব দ্রুত বাইরে বেরিয়ে গেল। তো বিস্তারিত ভিডিওতে আমি ডিসকাস করছি, তোমরা দেখো। তাহলে তোমরা যে এক্সপেরিমেন্টটি দেখলে সেখানে আমি এই শিশিটি ব্যবহার করেছিলাম। এখানে এই একটা পেনের রিফিল ছিল, অর্থাৎ এটি একটি নলের মতো কাজ করছে। এটিকে জলের মধ্যে এখানে আলতা মিশ্রিত জল ছিল, যাই হোক এটিকে জলের মধ্যে এরকমভাবে ডোবালেই এর ভেতরে একটু জল ঢুকে যাবে, তারপর এটিকে ঝাঁকিয়ে নিলেই এই জলের ড্রপটি উপরে চলে এসেছে। যাই হোক, তারপর একে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন দেখো তোমরা অবজার্ভ করলে, তাহলে যখনই একে গরম জলে ডোবানো হলো তাপ প্রথমে কাচের মধ্য দিয়ে গিয়ে বাতাসের মধ্যে গেল, বাতাসের প্রসারণ হলো এটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। বাতাস প্রসারিত হওয়াতে এই জলের বিন্দুকে উপরে ঠেলে দিয়েছে, অর্থাৎ ভেতরে চাপ বেড়ে গেছিল, বাইরের বাতাসের চাপের তুলনায় ভেতরের বাতাসের চাপ বেশি ছিল, ফলে জলবিন্দুটি উপরে সরে গেছে। তোমরা খুব সহজ এক্সপেরিমেন্ট নিজেরা করে দেখতে পারো। যাই হোক, তাহলে আমি যে এক্সপেরিমেন্টটা করেছিলাম এটা তোমাদের একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি। তো এই ছিল মনে করো আমাদের এই বোতলটি। তো এখানে মনে করো এই সরু পাইপটি ছিল, তো এখানে জল একটু আটকে ছিল, জলবিন্দু। যাই হোক, এই জায়গাটি সম্পূর্ণভাবে বায়ু নিরুদ্ধ। তো এখন দেখো যখন একে আমরা গরম জলে ডোবালাম, অর্থাৎ তাপ এই কাচের মধ্যে এলো, তাহলে কাচের মধ্যে এসে গেলে তাপ বাতাসের ভেতরেও যাবে। যাই হোক, কাচ হয়ে এখানে বাতাসের মধ্যে তাপ আসবে, তাহলে এখানকার বাতাস প্রসারিত হবে, অর্থাৎ বাতাস প্রসারিত হবে মানে এখানে তাপ আসার ফলে বাতাসের চাপ, অণুগুলির গতিবেগ, গতিশক্তি বেড়ে যাবে, অর্থাৎ বাতাস প্রসারিত হতে চাইবে। তাহলে প্রসারিত হতে চাইবে, এখন ভেতরে এদিকে তার প্রসারিত হওয়ার জায়গা নেই, অর্থাৎ বাতাস এদিক দিয়ে এই জলবিন্দুকে ঠেলে উপরে তুলে দেবে। ধরো জলবিন্দু এখানে এসে গেল, তার অর্থ কি বাতাস এইটুকু পরিমাণ প্রসারিত হলো। খুব সহজ এক্সপেরিমেন্ট, তোমরা নিজেরাও করে দেখতে পারো। যাই হোক, তো এখন দেখো
তাহলে আমরা দেখলাম তোমরা এই যে আমি এক্সপেরিমেন্টটি করেছিলাম তরলের ক্ষেত্রে, ওটার সঙ্গে তোমরা যদি কম্পেয়ার করো, তোমরা তরলের ক্ষেত্রে কি দেখেছিলে যে খুব ধীর গতিতে তরল এদিক দিয়ে উপরে উঠছিল, কিন্তু তোমরা এই গ্যাসের প্রসারণে দেখলে যে খুব দ্রুত গরম জলে ডোবানোর সঙ্গে সঙ্গে এর মধ্যে জলের বিন্দু বাইরে বেরিয়ে এলো। তাহলে গ্যাসের প্রসারণ যে তরলের তুলনায় বহুগুণ বেশি, সেটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকেও সহজেই বলতে পারি। তো এখন দেখো, আমরা দেখেছি যে কঠিন পদার্থকে আমরা সরাসরি তাপ দিতে পারি, কিন্তু তরল পদার্থকে আমরা সরাসরি তাপ দিতে পারি না, এবং একই রকমভাবে গ্যাসকে আমরা সরাসরি তাপ দিতে পারি না। একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে কোনো পাত্রে আবদ্ধ অবস্থায় রাখতে হয়, তারপরেই আমরা গ্যাসকে তাপ দিতে পারি। তো গ্যাসেরও যেহেতু তরলের মতো কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তরলের নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তাহলে তরলের শুধুমাত্র আয়তন আছে। সেই কারণে তরলের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলোচনা করিনি, শুধুমাত্র আয়তন থাকার জন্য আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো গ্যাসেরও একই রকমভাবে কোনো দৈর্ঘ্য নেই, তোমরা বুঝতেই পারছো গ্যাসের দৈর্ঘ্য এটা অবাস্তব কথা। তাহলে গ্যাসের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তাই গ্যাসের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এগুলো অবাস্তব। গ্যাসের শুধুমাত্র নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট চাপে শুধুমাত্র আয়তন আছে, তাই গ্যাসের ক্ষেত্রে আমরা আলোচনা করব শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক। তবে হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, আমরা পরে ডিসকাস করছি। তো এখন দেখো, গ্যাসকেও যেহেতু সরাসরি কোনো তাপ দেওয়ার উপায় নেই, তাই গ্যাসকেও একটি পাত্রে আবদ্ধ অবস্থায় রেখেও তাপ দিতে হয়। কিন্তু দেখো, এই ধরো একটি পাত্র, এই পাত্রে ধরো 10 গ্রাম গ্যাস রাখা আছে। তাহলে দেখো, এখন আমরা যদি এই পাত্রকে উত্তপ্ত করি, তাহলে এই পাত্রেরও প্রসারণ হবে এবং একই সঙ্গে গ্যাসেরও প্রসারণ হবে। কিন্তু আমরা দেখেছি যে কঠিন পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থের প্রসারণ বহুগুণ বেশি, প্রায় 1:100 এরকম আমরা মনে করতে পারি। তাহলে যেহেতু এখানে পাত্রের প্রসারণ গ্যাসের প্রসারণের তুলনায় নগণ্য, এক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণকে উপেক্ষাই করতে পারি, সম্পূর্ণভাবে উপেক্ষা করা যেতে পারে। তোমরা বুঝতেই পারছো 100 রেসপেক্টে 1 উপেক্ষা করা চলে। তাই আমরা গ্যাসের প্রসারণের ক্ষেত্রে গ্যাসের আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ গ্যাসের প্রসারণ বলতে প্রকৃত প্রসারণই বোঝাচ্ছে, কারণ তোমরা ভেবে দেখো যে পাত্রের প্রসারণ এখানে একেবারেই কম গ্যাসের প্রসারণের তুলনায়। কিন্তু দেখো, তরলের ক্ষেত্রে আমাদের আপাত এবং প্রকৃত প্রসারণ আলোচনা করতে হয়েছে। কেন? কারণ তরলের ক্ষেত্রে পাত্রের প্রসারণও হয় এবং তরলেরও প্রসারণ হয়। এবং দেখো, তরলের প্রসারণ এবং কঠিন পদার্থের প্রসারণ মোটামুটিভাবে 1 এবং 10 এই অনুপাতে হয়। তাহলে বুঝতেই পারছো 10-এর সাপেক্ষে 1কে উপেক্ষা করা চলে না। যেহেতু এখানে তরলের প্রসারণের সাপেক্ষে কঠিনের প্রসারণকে উপেক্ষা করা যাচ্ছে না, তাই আমরা এক্ষেত্রে তরলের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে ধরে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ 2 রকম আলোচনা করেছি। তাহলে এখান থেকে একটি প্রশ্ন, যে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ আমরা বিবেচনা করি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত এবং প্রকৃত প্রসারণ আমরা আলাদাভাবে আলোচনা করি না কেন? তোমরা কি বলবে? যে গ্যাসের প্রসারণ কঠিন পদার্থের তুলনায় অর্থাৎ পাত্রের প্রসারণের তুলনায় বহুগুণ বেশি, তাই গ্যাসের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে উপেক্ষা করা চলে। কিন্তু যেহেতু তরল পদার্থের প্রসারণ কঠিন পদার্থের সঙ্গে তুলনীয়, তাই কঠিন পদার্থের অর্থাৎ পাত্রের প্রসারণকে পুরোপুরি উপেক্ষা করা চলে না। তাই সেক্ষেত্রে আমাদের পাত্রের প্রসারণকে বিবেচনায় রেখে প্রকৃত এবং আপাত 2 ধরনের প্রসারণ আলোচনা করতে হয়। এখন দেখো, তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার নিশ্চয়ই পড়েছো, সেখানে তোমরা বয়লের সূত্র এবং চার্লসের সূত্র পড়েছো। যে চার্লসের সূত্রে আমরা দেখেছি যে উষ্ণতা অর্থাৎ তাপ দিলে গ্যাসের আয়তনের প্রসারণ হয়। তো দেখো, মনে করো এটি একটি বদ্ধ পাত্র, এখানে নির্দিষ্ট ভরের কিছু পরিমাণ গ্যাস আছে। মনে করে নাও গ্যাসের ভর হচ্ছে 10 গ্রাম। তো এবার ধরো, অর্থাৎ m = 10 গ্রাম বদ্ধপাত্র, তাহলে গ্যাসের ভরের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোনো গ্যাস এখানে ঢুকতে পারবে না, কোনো গ্যাস অণু এখান থেকে বেরোতে পারবে না। তাহলে মনে করো গ্যাসের উষ্ণতা T, অর্থাৎ এই অবস্থায় গ্যাসের একটি চাপ আছে। তাহলে মনে করো গ্যাসের উষ্ণতা T, চাপ P এবং এই যে গ্যাসের আয়তন, ভিতরের আয়তন, সেটা হচ্ছে V। তাহলে গ্যাসের ক্ষেত্রে এই 3টি হচ্ছে এর অবস্থার অপেক্ষক। তো এখন মনে করো আমরা যদি ধরো এই পিস্টনের সাহায্যে গ্যাস এখানে আবদ্ধ অবস্থায় আছে, তোমরা বুঝতেই পারছো পিস্টন কি। ধরো এখানে একটি ওজন চাপানো আছে, পিস্টন হচ্ছে এখানে এটি এই দিকে
ওঠানামা করতে পারে। তোমরা সিরিঞ্জের ক্ষেত্রে দেখে থাকবে, সিরিঞ্জ বা পিচকারির ক্ষেত্রে চাপ দিলে এটা ঢুকে যায়, আবার এটিকে টেনে বের করা যায়। তাহলে এটিকে এরকমভাবে ঢোকানো বা বের করা যাবে। যাই হোক, তো এখন ধরো এখানে যদি আমরা গ্যাসকে বাইরে থেকে তাপ প্রদান করি, বাইরে থেকে যদি আমরা তাপ প্রদান করি গ্যাসকে, তাহলে তাপ প্রদান করলে কি হবে? তোমরা গ্যাসের আচরণ পড়েছো যে গ্যাসের অণুগুলির ছোটাছুটি গতিবেগ বেড়ে যাবে। অর্থাৎ এখন গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে যেভাবে ধাক্কা দেয়, গ্যাসের অণুগুলির গতিবেগ বেড়ে গেলে আরও খুব দ্রুত ধাক্কা দেবে, বেশি পরিমাণে ধাক্কা দেবে, বেশি মোমেন্টাম, বেশি ভরবেগ নিয়ে ধাক্কা দেবে। অর্থাৎ গ্যাসের চাপ বেড়ে যাবে। এখন তুমি ভাবো তো, গ্যাসের চাপ বেড়ে গেল, তাহলে কি হবে? গ্যাসের চাপ বেড়ে গেলে গ্যাস এই পিস্টনকে ধাক্কা দিয়ে উপরে তুলে দিতে চাইবে। এখন তুমি যাচ্ছ পিস্টনকে এই জায়গাতেই রেখে দিতে, তাহলে গ্যাসের চাপ যেহেতু বেড়ে গেল, তাহলে তোমাকেও বাইরে থেকে সমান পরিমাণ চাপ দিতে হবে। যতটুকু চাপ গ্যাসের বেড়ে গেল, ঠিক একই পরিমাণ বর্ধিত চাপ তোমাকে নিচের দিক থেকে দিতে হবে। এখন তুমি মনে করো, ধরে নিলে যে এখানে আর কোনো বাইরে থেকে চাপ দেবে না, তাহলে তুমি যেহেতু উষ্ণতা তাপ দিচ্ছ, গ্যাসের চাপ বেড়ে যাচ্ছে, এই বর্ধিত চাপকে কমানোর জন্য কি করবে? গ্যাস পাত্রের দেওয়ালে চাপ বেড়ে গেল না, তাহলে এই বর্ধিত চাপের কারণে এই পিস্টন উপরের দিকে উঠে যেতে থাকবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, পিস্টন উপরের দিকে উঠে যাওয়ার অর্থই হলো, এদিকে জায়গা নেই, যাই হোক, তো মনে করো পিস্টন উপরের দিকে উঠে যাওয়ার অর্থই হলো গ্যাসের আয়তন কি হলো? বেড়ে গেল। তোমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে ঘটনাগুলি পড়েছো। এখন দেখো, আমরা বাইরে থেকে তাপ দেওয়ার ফলে গ্যাসের উষ্ণতা বেড়ে গেছে, অর্থাৎ গ্যাসের চাপ বেড়ে যাচ্ছিল। এই বর্ধিত চাপকে কমানোর জন্য গ্যাস আয়তনে প্রসারিত হলো। তো এখন বলো, এখানে গ্যাসের চাপ ছিল পি, এখানে গ্যাসের চাপ কত আছে? তোমরা ভেবে দেখো, এখানে গ্যাসের চাপ ছিল পি, এখানেও গ্যাসের চাপ কিন্তু পি আছে। কারণ দেখো, গ্যাসের চাপ পি, এর অর্থ কি? ধরো গ্যাস পাত্রের দেওয়ালে যেই পরিমাণ বল প্রয়োগ করে, যে পরিমাণ চাপ দেয়, যাই হোক, তাহলে গ্যাস এখানে পাত্রের সব দিকে পি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তো আমরাও এদিক থেকে চাপ দিয়েছি। দেখো, আমরা এদিক থেকে পিস্টন এবং এই যে তার ভেতরে ওজন আছে সব মিলে নিচের দিকে চাপ দিচ্ছি, গ্যাস উপরের দিকে চাপ দিচ্ছে। এখন তোমরা ভেবে দেখো, এটা নিচের দিকে ঢুকে যাচ্ছে না, বা গ্যাস চাপ দিয়ে একে এই মুহূর্তে খুলে ফেলছে না, তাহলে আমাদের দ্বারা প্রদত্ত চাপ আর গ্যাস দ্বারা প্রদত্ত চাপ সমান। তাহলে আমরাও নিশ্চয়ই পি পরিমাণ চাপই দিয়েছি। ভেবে দেখো, আমরা যদি বেশি চাপ দিই তাহলে গ্যাস সংকুচিত হবে, বা গ্যাসের চাপ যদি বেশি হতো তাহলে এটি খুলে যেত। তাহলে এটি স্থির, স্টেবল, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এর অর্থ হলো গ্যাসের চাপ এবং আমাদের দ্বারা প্রদত্ত চাপ সমান। তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে গ্যাসের চাপ না গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ। গ্যাস সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকে, তাহলে গ্যাস যে পরিমাণ চাপ দিচ্ছে আর বাইরে থেকে যে পরিমাণ চাপ প্রদত্ত হচ্ছে, প্রযুক্ত হচ্ছে, উভয়ের মান সমান। এখন দেখো, এখানে পিস্টনের উপর মনে করো একটি পাথর ছিল, আমরা আর কোনো ওজন চাপাইনি, অর্থাৎ আমরা আগে পি চাপ দিতাম, এখনও পি চাপই দিচ্ছি। এখন গ্যাস এই অবস্থায় স্টেবল আছে, তার মানে গ্যাসের চাপ বেড়ে যাচ্ছিল, কিন্তু আয়তন বেড়ে যাওয়ার ফলে গ্যাসের চাপ আর নতুন করে বাড়তে পারেনি। তাহলে গ্যাসের চাপ কি আছে? পি থাকলো। তাহলে দেখো, গ্যাসের চাপ পি থাকলো একই, কিন্তু আয়তন কিন্তু বেড়ে গেছে। তাহলে তোমরা দেখো, গ্যাসকে যদি আমরা বাইরে থেকে তাপ দেই, তাহলে গ্যাসের চাপেরও পরিবর্তন হতে চায়, আয়তনেরও পরিবর্তন হতে চায়। দেখো, আমরা এখানে চাপের পরিবর্তন করিনি, গ্যাসের চাপ একই আছে, আমাদের চাপে একই আছে, অর্থাৎ আমরা এখানে গ্যাসের চাপের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কি আয়তনের পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা যদি চাইতাম যে আয়তন পরিবর্তন করব না, তাহলে কি হতো? গ্যাসের চাপ বেড়ে যেত, আমাদেরকে এখানে বাড়তি চাপ দিয়ে একে ধরে রাখতে হতো। যাই হোক, আমাদের শুধুমাত্র এখানে এটি আলোচনা করতে হবে। আমরা আলোচনা করব গ্যাসের প্রসারণ নিয়ে, অর্থাৎ তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়। আমরা দেখব যে তাপ প্রদান করলে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ এই দুটির মধ্যে সম্পর্ক। সেই কারণে কি একে আমাদের পরিবর্তন করা চলবে না। আবার বলছি, তাপ প্রয়োগ করলে গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই যেহেতু পরিবর্তিত হয়, তাহলে যে কোনো দুটির মধ্যে সম্পর্ক জানতে গেলে আমাদের অপরটিকে স্থির রাখতে হবে। মনে করো এ বি সি, এই তিনজন হলো বন্ধু। এ বি এর সঙ্গে বন্ধুত্ব আছে, বি এর সঙ্গে সি এর বন্ধুত্ব আছে, এর সঙ্গে সি এর বন্ধুত্ব আছে। এবার মনে করো এর সঙ্গে সি এর বন্ধুত্ব কেমন, এটা আমি জানতে চাই। এখন দেখো, বি এদের মাঝখানে আছে, বি এর সঙ্গে সিও আছে, বি এর সঙ্গে এও আছে।
হয়তো বি ওর সম্বন্ধে কিছু বলে দিল, বি ওকে কিছু বলে দিল, তাহলে ওর আর ওর মধ্যে বন্ধুত্বের ডেপথ কেমন আমরা হয়তো বুঝতে পারবো না। সেই কারণে আমরা বিকে কিছু খাবার, চকলেট, আইসক্রিম দিয়ে ওকে আলাদা ঘরে বসিয়ে দিলাম যে তুই এখানে বসে থাক, এখন আমি এদের সঙ্গে গল্প করে এদের বন্ধুত্ব কেমন তা জানতে যাচ্ছি। তাহলে এরা যেহেতু পরস্পর সম্পর্কযুক্ত, তাই মাঝখানে অন্য কোনো থার্ড পার্টিকে থাকা যাবে না, শুধুমাত্র এদেরকেই থাকতে হবে, বাদবাকি কেউ থাকলে তাকে সরিয়ে রাখতে হবে। তাহলে পিভিটি পরস্পর সম্পর্কযুক্ত, আমি ভি আর টি এর সম্পর্ক জানতে চাই, সেই জন্য অন্য যে আছে থার্ড পার্টি তাকে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। তো তাহলে মনে করো এখানে আমরা তাপমাত্রা নিয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে গ্যাসের আয়তন ছিল মনে করো V0, চাপ এখানে পি আছে স্থির, এবার উষ্ণতা বাড়িয়ে মনে করো টি ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে গ্যাসের এখন আয়তন বেড়ে গিয়ে হলো ভিটি। তোমরা বুঝতেই পারছো তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হলো, তোমরা বুঝতেই পারছো, পরে আয়তন হলো ভিটি বেড়ে গিয়ে, আর আগে ছিল V0, তাহলে বেড়ে গেল কতটুকু, টোটাল ভিটি এইটুকু V0, তাহলে ভিটি মাইনাস V0। এখন দেখো আমরা প্রথমে কত আয়তন নিয়েছি, আমরা V0 আয়তনের গ্যাস নিয়েছি, উষ্ণতা বাড়িয়েছি টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে V0 আয়তনের গ্যাস নিয়ে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোতে আয়তনের বৃদ্ধি কত, ভিটি মাইনাস V0। তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো যদি আমরা একক আয়তনের, অর্থাৎ মনে করো V0 ঘনসেমি নিয়েছি, এখন 1 ঘনসেমি, তাহলে 1 ঘনসেমি গ্যাস নিয়ে যদি আমরা টি ডিগ্রি বাড়াই তাহলে বলো কত বৃদ্ধি হতো, ভিটি মাইনাস V0। V0 এর জন্য এত, একের জন্য কত হবে, একের জন্য হবে V0 নিচে আসবে, আমরা আগেও করেছি এরকম। এখন মনে করো আমরা একক আয়তনই নিলাম, উষ্ণতা টি বাড়াইনি, উষ্ণতা একক পরিমাণ বাড়িয়েছি, তাহলে বৃদ্ধি কত হবে, টি এর জন্য যত হবে একের জন্য বুঝতেই পারছো টি দিয়ে ভাগ হবে, নিচে আসবে, ঐকিক নিয়ম সহজ, ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এই যে এটা যে হলো, একেই আমরা বলবো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি, তাহলে এটা আমরা কি পেলাম, একক আয়তনের গ্যাস নিয়ে তার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে তার যে আয়তন প্রসারণ হয় তাকেই বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে শর্ত কি, যে আমাদের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এটা উল্লেখ করতেই হবে, এবং চাপের কোনো পরিবর্তন আমরা করিনি। আবার বলছি, আমরা শুধু জানতে যাচ্ছি যে তাপ প্রদান করলে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়। তাহলে সংজ্ঞাটি কি হবে তোমরা বই থেকে পড়ে নিবে, আমি অযথা লিখে সময় নষ্ট করব না। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একক আয়তনের গ্যাস নিয়ে তার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে স্থির চাপে, চাপ স্থির চাপে যে আয়তনের প্রসারণ হয় তাকেই বলা হয় গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা শুধুমাত্র আয়তন গুণাঙ্ক। চাপ স্থির, সেই কারণে এখানে গামার নিচে সাফিক্সে পি লেখা হয়েছে। তো একই রকমভাবে আমরা যদি আয়তন স্থির রাখতে চাই তাহলে চাপ বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা পাবো চাপ গুণাঙ্ক। তো এখান থেকে আরেকবার ইকুয়েশনটি লিখি, গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস V0 বাই V0 টি। তাহলে গুণ করলে কি হবে, ভিটি মাইনাস V0 ইকুয়াল টু V0 গামা পি টি। এখান থেকে যদি আমরা ভিটি এর মান বের করি কি পাবো, ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 গামা পি টি। তোমরা বুঝতেই পারছো V0কে এদিকে নিয়ে যাওয়া হলো, তারপর দেখো এখান থেকে V0 আমরা কমন নিতে পারি, তাহলে ভিটি থাকলো, V0 কমন নিলে কি হবে, V0 কমন নিলে হবে 1 প্লাস গামা পি ইন্টু টি। তাহলে আয়তনের বৃদ্ধি ভিটি মাইনাস V0 হলো V0 গামা পি টি। তোমরা বুঝতেই পারছো এটা হলো গ্যাসের আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর একক কি হবে, যথারীতি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, কারণ একই রকম এটাও আয়তন গুণাঙ্ক। দেখো আয়তনের একক ডিভাইডেড বাই আয়তনের একক ক্যান্সেল হয়ে যাবে, শুধু 1/, উষ্ণতার একক হবে। তোমরা নিজেরা ভেবে দেখো, খুব সিম্পল ব্যাপার। তো তাহলে আমরা কি পেলাম, যে এখানে গ্যাসের আয়তন শুধুমাত্র উষ্ণতার প্রভাবে আয়তনের প্রসারণ হয়, এটা জানার জন্য আমাদেরকে গ্যাসের চাপকে স্থির রাখতেই হবে। তাহলে চাপ স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার গ্যাস নিতে হবে, একক পরিমাণ গ্যাস নিয়ে একক উষ্ণতা বাড়ালে যেটা হবে সেটাকে আমরা আয়তন গুণাঙ্ক বলি। তো এই গুণাঙ্ক আমরা নির্ণয় করি কেন, আমরা আগেও ডিসকাস করেছি যে একক আয়তনে একক উষ্ণতার জন্য বের করতে পারলে যে কোনো আয়তনের জন্য যে কোনো উষ্ণতার প্রসারণ আমরা বের করতে পারবো।
এখানে দুটি বিষয় উল্লেখযোগ্য যে আয়তন প্রসারণ বের করার জন্য চাপকে স্থির রাখতেই হবে এবং গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস নিতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস বাদে অন্যান্য যে কোনো উষ্ণতাতে গ্যাসের আয়তন নিলে সেক্ষেত্রে ত্রুটির পরিমাণ অনেক বেশি হবে, কারণ বিভিন্ন উষ্ণতায় গ্যাসের প্রসারণ বিভিন্ন ধরনের হয়। আমরা সবসময় প্রাথমিক উষ্ণতা হিসেবে 0 ডিগ্রি সেলসিয়াসই ধরে নিই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, তোমরা ভালো করে মনে রাখবে। তো এরপর দেখো আমাদের চার্লসের সূত্রের সঙ্গে তুলনা করে এই গ্যাসের আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক ভলিউম কোএফিসিয়েন্টের মান বের করতে হবে। তো তোমরা চার্লসের সূত্রে পড়েছো, তা আমি আরেকবার মনে করিয়ে দিই। তোমরা চার্লসের সূত্রে কি পড়েছো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যায় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, তাহলে তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে আয়তন থাকে তার 1/273 গুণ হারে বৃদ্ধি পায়। যদি 1 ডিগ্রি কমায় তাহলে এত হারে হ্রাস পায়। তো যাই হোক, তাহলে চার্লসের সূত্র আমরা এটা পেয়েছি। তাহলে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন আমরা ধরেছিলাম V0, এবার উষ্ণতা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে গ্যাসের আয়তন মনে করো এখন VT হলো। তাহলে তোমরা চার্লসের সূত্র অনুযায়ী পড়েছো যে VT = V0 × 1 + T/273, এটা তোমাদের মনে আছে, তাই তো? তাহলে দেখো চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি VT = V0 1 + T/273। এখন আয়তন গুণাঙ্কের বা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা কি পেলাম, VT = V0 1 + Γp × T। তাহলে দেখো এখানে VT কি ছিল, এখানে VT হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, V0 কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, উষ্ণতা T ডিগ্রি বৃদ্ধি। তাহলে এই দুটি ইকুয়েশন আইডেন্টিক্যাল, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন, উষ্ণতা T ডিগ্রি বাড়ানো হয়েছে, চূড়ান্ত আয়তন VT, চূড়ান্ত আয়তন VT। তাহলে এটা চার্লসের সূত্র আর এটা হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাওয়া। তাহলে এখন যদি আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন তুলনা করি, তোমরা লিখবে যে চার্লসের সূত্র অনুযায়ী 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন VT, অবশ্যই চাপ স্থির এবং ভর স্থির। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা পাই এরকম গেল। এখন দেখো এই দুটি ইকুয়েশন কম্পেয়ার করলে দেখো VT তোমরা ভাগ করো, সমান করো, যাই করো, দেখো VT এর জায়গায় VT আছে, V0 এর জায়গায় V0 আছে 1 1, এখানে দেখো T আছে। দেখো একে আমরা ইজিলি এরকম লিখতে পারতাম যে T × 1/273 লেখাই যেত, একই অর্থ। তাহলে দেখো এখানে শুধুমাত্র Γp এর জায়গাতে 1/273 আছে। তাহলে চার্লসের সূত্র থেকে তুলনা করে আমরা কি পেলাম, Γp এর মান = 1/273 এবং এর একক কি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আমরা জানি, আগেও দেখলাম যে আয়তন গুণাঙ্কের একক হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। চাইলে এখানে ডিগ্রি কেলভিন নয়, কেলভিন টু দি পাওয়ার -1ও লেখা যেত, মানে 1/273 কেলভিন টু দি পাওয়ার -1। এটাও কিন্তু হবে, কারণ তোমরা পড়েছো নিশ্চয়ই যে 1 কেলভিনের পরিবর্তন আর 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনের মান হচ্ছে সমান। তাহলে এই তো আমরা পেলাম এটা। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রেই, সকল আদর্শ গ্যাসের ক্ষেত্রেই এই Γp এর মান কত, Γp এর মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। এটা তোমরা মনে রাখবে, কারণ এটা সব গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ইকুয়েশন সকল আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, ফলে মানের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? তো এটা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের এরকম প্রশ্ন জানতে চাইতে পারে যে গ্যাসের আয়তন গুণাঙ্কের বা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো, চার্লসের সূত্রের সঙ্গে তুলনা করে এর মান নির্ণয় করো। তাহলে তোমরা সংজ্ঞা অনুযায়ী এটা লিখবে, চার্লসের সূত্র অনুযায়ী এই সমীকরণ লিখবে, 2 সমীকরণ তুলনা করে এই মান আমরা পেলাম। তাহলে আমরা দেখলাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপও স্থির রাখতে হবে, ভরও স্থির রাখতে হবে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের একক আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নেওয়া হলে তার যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। একে আমরা Γp দিয়ে লিখি। এই সংজ্ঞাটি শুধু আমাদের আছে, এর গাণিতিক প্রকাশ আছে যেটা আমরা করেছি, এবং চার্লসের সূত্রের সঙ্গে কম্পেয়ার করে এর মান আমরা পেলাম। এইটুকু তোমাদের পড়তে হবে।
যে আগের সংজ্ঞাতে আমি হয়তো গ্যাসের ভর স্থির এটা হয়তো উল্লেখ করেছি বা করিনি। ভর কিন্তু অবশ্যই স্থির, চাপ অবশ্যই স্থির, প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমরা মনে রাখবে। ভর স্থির ছিল কারণ আমি আবদ্ধ পাত্রে নিয়েছি, ভর বাড়ার বা কমার কোনো সুযোগই নেই, প্রথমেই সেটা উল্লেখ করে দিয়েছি। যাই হোক, তো এরপরে আমরা তাপের পরিবহন নিয়ে আলোচনা করব। আর এই সংক্রান্ত এখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে তার একটি পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, পাসওয়ার্ড ইতিমধ্যেই তোমরা হয়তো দেখে ফেলেছো। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও, আমি পরবর্তীতে ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে যুক্ত থাকো।